আজ থেকে 450 বছর আগে মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্যে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে মধ্যযুগের সুশাসনের সেই পদ্ধতি একবিংশ শতাব্দীর বঙ্গে প্রয়োগ করা হচ্ছে। কিসের ভিত্তিতে মনসবদারদের নিয়োগ করতেন মোগল সম্রাট আকবর? প্রথম কথা হচ্ছে সামরিক দক্ষতা, আজকালকার দিনে যার প্রতি তুলনা হতে পারে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষমতা। দ্বিতীয় যোগ্যতাটা কি ছিল? প্রশাসনিক দক্ষতা। এবং তৃতীয় আনুগত্য, সম্রাটের প্রতি প্রশ্নহীন আনুগত্য। এই তিনটি যোগ্যতার ভিত্তিতে মনসবদারদের নিয়োগ করা হতো। মনসবদারদের একটা অংশ নগদে বেতন পেতেন আর একটা অংশকে জায়গির দেওয়া হতো। সেই জায়গা থেকে তাদের রোজগার হতো, চাষবাস, জমির খাজনা ইত্যাদি থেকে। যাদের নগদে বেতন দেওয়া হতো তাদের নিজস্ব সৈন্যবাহিনী রাখতে হতো, রাজার সামনে, সম্রাটের সামনে সেই সেনাবাহিনী প্রদর্শন করতে হতো এবং নিয়মিত আনুগত্য প্রকাশ করতে হতো রাজা সম্রাটের কাছে। আর যারা জায়গিরদার ছিলেন তারা তাদের এলাকা থেকে যা টাকা আদায় করতেন খাজনা হিসেবে বা অন্যান্য শুল্ক হিসেবে, তার একটা অংশ নিজেদের কাছে রেখে, প্রথমে নিজেদের প্রাপ্য অংশ রেখে বাকিটা উপরে সম্রাটের কাছে পাঠিয়ে দিতেন। এই ছিল ব্যবস্থা। এই প্রথার কতগুলো সুফল ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে সমস্ত শ্রেণী থেকে আসা লোকেরাই সামাজিক শ্রেণী নির্বিশেষে, এমনকি ধর্ম নির্বিশেষে জায়গিরদার বা মনসবদার হতে পারতেন, যেমন আজকাল হচ্ছে। আরেকটা সুবিধা ছিল যে পুরো ব্যাপারটাই ছিল একজন ব্যক্তির, সম্রাটের ইচ্ছাধীন। মাঝখানে আর কোনো কর্তৃত্বের জায়গা ছিল না। এবং এলন মাস্ক যারা চেষ্টা করছেন এখনকার আমেরিকাতে আর কি, খুব প্রবলভাবে এবং খুব প্রকটভাবে, সেটা পুরো মাত্রায় ছিল। কাজের মূল্যায়ন, প্রমোশন এবং ডিমোশন দুটোই হতে পারত। অবশ্যই এই ব্যবস্থা একটা খারাপ দিকও ছিল, অসুবিধার দিকগুলো কি কি ছিল? এক, যেহেতু এদের আনুগত্য শুধুমাত্র সম্রাটের প্রতি এবং পার্শ্ববর্তী অন্য মনসবদার বা জায়গিরদারের সঙ্গে কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন ছিল না, তাই প্রায়শই এদের মনসবদারদের বা জায়গিরদারদের পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি ঘটনা ঘটত। আরেকটা অসুবিধার জায়গা ছিল, যেহেতু যে সৈন্যবাহিনী মনসবদারদের রাখতে হতো, র্যাঙ্ক অনুযায়ী 10 থেকে 10,000 তাদের অধীনে সৈন্য থাকতো, তাদের আনুগত্য মনসবদারের প্রতিই হতো। যেহেতু তার থেকে তারা বেতন পেতেন, সরাসরি তার কথা শুনে চলতেন। দূরবর্তী শাসক, সম্রাট, তিনি তো সামনে উপস্থিত হতেন না, তার প্রতি কোনো আনুগত্য থাকতো না। এবং অবশ্যই একমাত্র অত্যন্ত কড়া ব্যক্তিত্ব সম্পন্ন এবং সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা শাসকই একমাত্র এই ব্যবস্থা চালাতে পারতেন। যে এরকম শাসক এবং যেরকম রাজনৈতিক কর্ত্রী মমতা ব্যানার্জি চিরকাল ছিলেন, অন্তত 2-1.5 বছর আগে পর্যন্ত তাকে যা মনে হতো। আজকের পশ্চিমবঙ্গে এসে আমরা দেখতে পাচ্ছি 2500 বছর পরে যে মনসবদারি ব্যবস্থা চলছে প্রশাসনে এবং শাসক দল তৃণমূলে, তার সঙ্গে ওই 450 বছর আগে আকবরের আমলের ব্যবস্থার চমৎকার তুলনা করা যেতে পারে। যেমন ধরা যাক টলিউডের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, এইখানে জায়গিরদারি দেওয়া আছে এক ব্যক্তিকে। আমি অনুষ্ঠানে কোনো ব্যক্তির নাম করব না, সেই ব্যক্তি অতি ঘনিষ্ঠ একজন আত্মীয়, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, মন্ত্রীও বটেন। তো তাকে যখন জায়গিরদারি দেওয়া আছে, তখন ওইটুকু এলাকার মধ্যে অন্য কেউ ঢুকতে পারবে না, এমনকি শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ কেউ ঢুকতে পারবে না এবং তার কোনো কর্তৃত্ব চলবে না।
এবং প্রধান শাসক দলেরও নেত্রী হিসেবে, সর্বোচ্চ নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিও কোনো হস্তক্ষেপ করবেন না। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে জায়গিরদারি চলছে তার বিরুদ্ধে যারা কথা বলছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে আলাদা কেউ নন, তারাও তৃণমূল কংগ্রেসের লোক। একসময় নানা পদেও তারা ছিলেন, হয়তো এখনও আছেন নানাভাবে, নানা সরকারের সঙ্গে যুক্ত, শাসক দলের সঙ্গে যুক্ত, নানা প্রতিষ্ঠান সংস্থার সঙ্গে তারা যুক্ত আছেন। কিন্তু যেটা যেহেতু ওই ব্যক্তির জায়গিরদারি, তার মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো কর্তৃত্ব কোনো কিছু চলবে না। একই রকম আমরা দেখেছি যে যেমন 10 থেকে 10,000 এই আকবরের আমলে ছিল, যত সৈন্য থাকতো মনসবদারদের অধীনে, তেমনি গোটা জেলার অধীশ্বর কেউ হতে পারেন, বীরভূমের মতো বড় জেলার অধীশ্বর কেউ হতে পারেন, আবার কেউ হয়তো আমাদের পাড়ার ছেনদা একটা ছোট গলি, একটা এলাকা নিয়ন্ত্রণ করেন। কিন্তু সেইটুকু ছোট এলাকার মধ্যে বা বিরাট একটা জেলার মধ্যে তিনিই সর্বা সব কিছুই তিনি করবেন। যে কথাটা শোনা যায় আজকাল পশ্চিমবঙ্গের রাজনীতির মহলে কান পাতলে, এই 25-75-এর গল্প, ভাগাভাগির গল্প। মমতা ব্যানার্জি নিজেই একবার বলেছিলেন, এটা অন রেকর্ড, ঝড়ের পরে বলেছিলেন যারা টাকা খেয়েছেন তারা টাকা ফেরত দিন, এবং কিছু লোক টাকা ফেরত দিয়েছিলেন। তার দলের কর্মী, নানা পদে অধিষ্ঠিত, পঞ্চায়েতের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যক্তি সে টাকা ফেরত দিয়েছিলেন, ঘুষ নেওয়া টাকা ফেরত দিয়েছিলেন নেত্রীর কথায়। সেই কর্তৃত্ব কি মমতা ব্যানার্জির কোথাও চ্যালেঞ্জ হচ্ছিল, হ্রাস পাচ্ছিল? গত কিছুদিন ধরে তিনি যে মুভগুলো একের পর এক নিচ্ছিলেন, যার মধ্যে একটা ছিল আজ 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আমি করছি, আজকের মধ্যে প্রতিটি জেলা থেকে, প্রতিটি ব্লক থেকে কারা দলকে নেতৃত্ব দেবেন তার তালিকা, সম্ভাব্য তালিকা, তার বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মীদের কাছে জমা দেওয়ার কথা। এবং তারপর আগামীকাল পরশুদিন 27 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শাসক দলের মহাসম্মেলন। আমাদের মনে হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে মনসবদারি এবং জায়গিরদারির পুনর্বন্টন, যা কিন্তু মোগল আমলেও হতো। সম্রাটের যদি সন্দেহ হতো যে কোনো মনসবদার করাপ্ট, দুর্নীতিগ্রস্ত, এরকম ঘটনা তখনও ঘটতো, ইতিহাস বইয়ের পাতায় পাওয়া যায়। মানে তার অধীনে হয়তো 10,000 সৈন্য থাকার কথা, তিনি রাস্তা থেকে লোক ধরে এনে তাদের সামরিক উর্দি পরিয়ে সৈন্য বলে দেখিয়ে দিলেন। ধরা পড়লে তাদের শাস্তি হতো, তাদের মনসবদারি যেত, গেছে, ডিমোশন হয়েছে। একদা এমপি, ডাক্তার, শাসক দলের অন্যতম প্রধান মুখ, সংবাদ মাধ্যমে তিনি সাসপেন্ডেড। এই যে মনসবদারি এবং জায়গিরদারির পুনর্বন্টন করা হচ্ছে, এই প্রক্রিয়াটাতে মমতা ব্যানার্জি কিন্তু নিজের হাতে সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন, রাশ সম্পূর্ণ তার নিজের একলার হাতে। সেই জন্যই মনে হচ্ছিল যে গত 2-2.5 বছর ধরে যে রাশটা আলগা হয়ে যাচ্ছিল বলে দেখা হচ্ছে, সেই রাশটা আবার তিনি প্রবলভাবে টেনে ধরছেন। এই মনসবদারি এবং জায়গিরদারি প্রথা 450 বছর ধরে, যা 450 বছর আগে যা মধ্যযুগে একটা সফল প্রশাসনিক ব্যবস্থা ছিল, একবিংশ শতাব্দীতে তা চালু করতে গিয়ে কি হচ্ছে? এটা হচ্ছে এই যে আধুনিক পৃথিবী, আধুনিক ভাবনা যে ব্যক্তি নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ার কথা বলে, যে ব্যক্তি নিরপেক্ষ সংস্থা করার কথা বলে, সেই ভাবনাকে সম্পূর্ণ পদদলিত করা হচ্ছে। রতন টাটা মারা গিয়েছেন, রতন টাটার সঙ্গে টাটার ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ভ্যালু বিরাটভাবে জড়িত ছিল। আজকেও কিন্তু টাটাদের নাম জড়িত আছে এরকম কোনো গয়নার সংস্থা বা কোনো কমার্শিয়াল বিপণী, যাকে বলে ই কমার্স বিপণী,
তাকে কিন্তু অনেক মানুষ বেশি ভরসা করে। তার কারণ একটা ব্যক্তি নিরপেক্ষ প্রতিষ্ঠান তারা গঠন করতে পেরেছেন। রতন টাটা প্রত্যক্ষত টাটাদের কোনো কোম্পানি পরিচালনার মধ্যে ছিলেন না, একদম দৈনন্দিন পরিচালনার মধ্যে ছিলেন না বেশ কয়েক বছর ধরে। বহু বছর আগে চাকরি করতে শুরু করা লোকেরা ধীরে ধীরে প্রমোশন পেয়ে, ধীরে ধীরে যোগ্যতা প্রমাণ করে সংস্থার উচ্চ পদে উঠেছে, সংস্থা চালাচ্ছে তারা শীর্ষ পদে থেকে। সুন্দর পিচাই বা সত্য নাদেলা গুগল বা মাইক্রোসফটের যারা প্রধান, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সংস্থার বিশ্বব্যাপী কাজ করা সংস্থার প্রধান, তারা কেউ ওই সংস্থার প্রতিষ্ঠাতার মালিক নন, তার সন্তান নন, তারা যোগ্যতার জেরে উঠেছেন। কিন্তু মনসবদারি জাগিরদারি প্রথার বৈশিষ্ট্যটা হচ্ছে, একবার যখন সম্রাটের প্রতি আনুগত্য প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে পারেন কোনো দক্ষ মানুষ, তখন তিনি প্রশাসকের পক্ষে অপরিহার্য হয়ে ওঠেন। এটা শুধু কলকাতায় নয়, দিল্লিতেও প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। কেন্দ্রীয় সরকারের সচিবের পদে কাজ করে একজন রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকলেন 5 বছর, তারপর আবার তাকে ফিরিয়ে আনা হলো প্রধানমন্ত্রীর অন্যতম প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে। একই জিনিস পশ্চিমবঙ্গ চলছে। সম্প্রতি একটা অনুষ্ঠান দেখলাম, একটা সম্ভবত হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব উপস্থিত থাকবেন, একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আরো 2 জন প্রাক্তন মুখ্য সচিব। এর ফলে প্রশাসনের মধ্যে কি বার্তা যায়? আজকে যে পদে একজন কাজ করছেন, অতীতে সেই পদে কাজ করে যাওয়া আরো 2 জন যারা তার সিনিয়র, তারা যদি কোনো জায়গায় উপস্থিত থাকেন, তখন সাংবিধানিকভাবে বিধিবদ্ধভাবে যিনি প্রশাসনিক প্রধান, তার কর্তৃত্ব কি একটু সংকুচিত হয়ে যায় না? কিন্তু কিছু করার নেই, কারণ সকলেই শেষ পর্যন্ত সম্রাটের প্রিয় বংশধর। মধ্যযুগের 450 বছর আগেকার সফল একটা প্রশাসনিক ব্যবস্থা একবিংশ শতাব্দীতে চালাতে গেলে বহু সমস্যার উদ্ভব হয়, যা আমরা দেখতে পাচ্ছি, আগামী দিন আরো বেশি দেখতে পাবো। জায়গিরদার হিসেবে দলীয় স্তরে যারা রয়েছেন, তারা তো সম্পূর্ণ আইনের ঊর্ধ্বে। যে আমরা নানা জায়গায় যে সমস্ত গোষ্ঠী সংঘর্ষ ঘটছে, তৃণমূল কংগ্রেসের নেতা খুন হচ্ছেন, আর তার দায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আরেক নেতা, যে আমরা দেখলাম মালদাতে। এই মৎসন্যায় তাও কিন্তু সম্ভবত মধ্যযুগের প্রথা একবিংশ শতাব্দী চালাতে গেলে তার অনিবার্য পরিণতি। আইনের শাসন, বিধির শাসন, তার বদলে এক ব্যক্তির এক ভাবনার শাসন একবিংশ শতাব্দীর ভারতীয় গণতন্ত্রে কাম্য নয়। এই সত্যটা আমরা আর কবে উপলব্ধি করব?